বন্ধুগণ নমস্কার। ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স। আমি শীতাংশু বলছি। ইংল্যান্ডে একটা বাই ইলেকশন গতকাল 13 আগস্ট হয়েছে। এই 13 আগস্ট নির্বাচন হয়েছে ক্লাকটন বলে একটা সমুদ্র তীরবর্তী শহর আছে। সেখানে যিনি আগে নেতা ছিলেন সেটা হচ্ছে নাইজেল ফারাজ হচ্ছেন রিফর্ম ইউকে পার্টির নেতা, অর্থাৎ ইউনাইটেড কিংডমের যে সংস্কার চাই সেই পার্টি বলে সংস্কার ইউনাইটেড কিংডম বাংলায় বললে। তো সেই পার্টির নেতা তিনি একটা সময় তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই দুর্নীতির অভিযোগের বিরুদ্ধেই তিনি তার পদ থেকে পদত্যাগ করেছিলেন। তো ফলে সেই কেন্দ্রে বাই ইলেকশন গতকাল হয়েছে। তো এই বাই ইলেকশনে তিনি পুনরায় আবার লড়াই করছেন। এই নাইজেল ফারাজ তিনি আবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব বন্ধু এবং তিনি আবার অভিবাসন বিরোধী, অর্থাৎ ইংল্যান্ডে যে বাইরের থেকে ইমিগ্রেন্টসরা ঢুকছে, নৌকা করে এসে বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছে বা বিভিন্নভাবে ঢুকছে, সে অভিবাসন বিরোধিতার তিনি একজন কিন্তু মুখ ইংল্যান্ডে। ফলে তার এই লড়াইটা এখন খুব গুরুত্বপূর্ণ হয়েছে। যদিও তার এই যে লড়াইয়ে তিনি যেভাবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছেন যে আমি হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট, অর্থাৎ প্রতিষ্ঠিত যে ব্যবস্থা আমি তার বিরুদ্ধে, কিন্তু এটা বলে আসার পরে এখন দেখা যাচ্ছে তার কিন্তু পক্ষে ভোটটা এখন যেতে বসেছে। কারণ এই যে অভিবাসন বিরোধী দল রিফর্ম ইউকে যে নির্বাচনে এমন একটা অবস্থা এই মুহূর্তে আছে যেখানে তার জিতে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ এই যে ইমিগ্রেন্টসদের উপর ইংল্যান্ডে একটা ব্যাপক যে বিদ্বেষ শুরু হয়েছে। আমরা রবিনসনের যে বিভিন্ন জমায়েত দেখছি, সেখানে লক্ষ লক্ষ ব্রিটিশ হাজির হয়ে ইমিগ্রেশনের বিরুদ্ধে কিন্তু তারা একটা সময় আওয়াজ তুলেছে। ফলে সেখানেও একটা ইমিগ্রেন্ট বিরোধী যে চাপা ক্ষোভ সেটা ব্রিটিশ জনগণের মধ্যে আছে এবং তাদের এই যে ক্ষোভটা সেটা এবারের ভোটে কিন্তু প্রভাব ফেলতে পারে। কিন্তু যেহেতু ওখানে এই যে কেন্দ্রে যে প্রতিষ্ঠিত অন্যান্য যে দল তারা এখানে অংশগ্রহণ করছে, যেমন লেবার পার্টি বা অন্যান্য যে কনজারভেটিভ পার্টি যে সমস্ত পার্টি আছে, ইংল্যান্ডে প্রায় 12-14টা বেশি পার্টি আছে, প্রতিষ্ঠিত পার্টি, যারা কিছু না কিছু সিট পায়। তো তার মধ্যে কেউই তারা প্রতিদ্বন্দ্বিতা করছে না। এখন তার সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতা করছে সে হচ্ছে আপনার কাউন্ট বিনফেস। তো কাউন্ট বিনফেস এ আবার এক বিচিত্র চরিত্র। তিনি একজন হাস্যকৌতুক। তিনি এখন যে নির্বাচন লড়ছেন, তো তিনি একটা ওই যে ডাস্টবিন মাথায় নিয়ে প্রচার প্রসার করছেন, অর্থাৎ তিনি তার একটা হাস্যকৌতুক একটা বিষয় নিয়ে হাস্য রসাত্মক মহাজাগতিক প্রাণী অ্যানিয়াল এরকম একটা দেখে তিনি একটা আবর্জনার পাত্র নিয়ে লড়াই করছেন। এখন এইসব প্রতিদ্বন্দ্বীর ভিড় অবশ্য নাইজেল ফারাজকে অনেক বেশি রাজনীতিবিদ বলে মনে হয়। কিন্তু বিষয়টা হচ্ছে নাইজেল ফারাজ একটা সোজাসাপটা মানুষ। তিনি পরিষ্কার কথা বলতে পারেন। এটা তার কাছে এমন একটা শক্তি, তেমনি এটা তার কাছে এক ধরনের দুর্বলতাও। কারণ রাজনীতি সবসময় সোজাসাপটা পরিষ্কার কথাতে চলে না। রাজনীতি হচ্ছে প্যাচ পয়জারের একটা কৌশল বা প্যাচ পয়রাজের একটা আপনার ক্ষেত্র, যেখানে বিভিন্ন প্যাচ পয়রাজ করেই নির্বাচনে জিততে হবে, নির্বাচনে জিতে এক দলকে আরেক দলের দিকে ঘুরিয়ে দিতে হয়, এরকম টাইপের একটা ব্যাপার আছে আর কি। ফলে দেখা যাক এই হাউস অফ কমন্সে তিনি পদত্যাগ করার পর এই যে সমুদ্র তীরবর্তী শহর ক্লাকটনে এই যে ইয়েতে অংশগ্রহণ করেছেন নির্বাচনে, তার ফলে তার ভবিষ্যৎ কী হয়। তিনি জেতেন নাকি দেখা গেল যে কাউন্ট বিনফেস, যিনি ওই হাস্যরসাত্মক একটা গার্বেজ পাত্র মাথায় নিয়ে ঘুরে বেড়ান, তাকে নিজেকে মনে করেন যে তিনি একজন এলিয়েন, তিনি জিতেন। এখন এই ব্যাপারে দেখা যাচ্ছে সেখানকার ওপেন ইউনিভার্সিটির একজন অধ্যাপক, যিনি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি এবং রাজনীতির অধ্যাপক ওপেন ইউনিভার্সিটি, তার নাম হচ্ছে সাইমন্ড আসারুল। তিনি বলেছেন যে এই যে নাইজেল ফারাজের একটা জনপ্রিয়তা গড়ে উঠেছে তার সোজাসাপটা কথা এবং স্বতন্ত্র ব্যক্তিত্বের জন্য, ভাবমূর্তির উপর ভিত্তি করে। কিন্তু এই এমন একজন মানুষের সাথে অনায়াসেই কোনো পাবে বসে এক গ্লাস বিয়ার পান করা যায়। আবার আসারুল আরও বলেন যে ফারাজের ব্যক্তিত্ব সে সম্মানের দিকটি যেমন তার শক্তি, তেমনি তার দুর্বলতা বটে। তিনি এমন এক ভ্রান্ত ধারণার পালে পড়েছেন যে তিনি হয়তো সব কঠোর বা যাচাই বাছাই ও সমালোচনার ঊর্ধ্বে
এবং তার রাজনৈতিক কেরিয়ার ধূলিসাৎ করিতে পারে এমন কাজ তিনি করবেন না। তো নাইজেল ফারাজের সাফল্য আসবে কি না সেটা ভোট গণনার পর সেখানে বোঝা যাবে যে তিনি জয়লাভ করতে পারলেন কি না। তবে তার মতো ব্যক্তিত্ব জয়লাভ করলে ওই যে আপনার ইংল্যান্ডের একটা লাভই হবে, এবং সেখানে যে সেখানকার মানুষ যেখান থেকে লড়াই করছেন সেখানের জন্য তিনি অনেক বেশি কিন্তু কাজ করতে পারবেন। এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার। অতএব ক্লাকটনের মানুষ যদি অধিকাংশ তাকে ভোট দিয়ে জয়লাভ করায় তিনি ক্লাকটনের জন্য কাজকর্ম করবেন, এটা কিন্তু বোঝাই যায়। এবং তার বিরুদ্ধে যে আর্থিক বিষয়গুলো উঠেছিল যার জন্য তিনি অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়ে পদত্যাগ করেছিলেন, সেই বিষয়গুলো কিন্তু কোনো প্রমাণ হয়নি। ফলে তার ভোটে দাঁড়াতে কোনো অসুবিধা নেই এবং তিনি খুব জোরদার প্রচারও করেছেন, ভোটে দাঁড়িয়ে নির্বাচন লড়েছেন। দেখা যাক এইবারের ক্লাকটনের এই বাই ইলেকশনে তিনি জয়লাভ করতে পারেন কি না। একটা ছোট করে ভিডিও হলো আমি আগামী দিনে এই রেজাল্ট বেরোলে কী রেজাল্ট হলো, নাইজেল ফারাজ জিতলেন নাকি আপনার ওই যে হাস্যরসাত্মক ব্যক্তি কাউন্ট বিনফেস জিতলেন, সেটা আমি আপনাদেরকে জানাবো। তবে হ্যাঁ, এই ক্লাকটনের যে ভোটটা নিয়ে ইংল্যান্ডে একটা অন্যরকমের একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছে। তো সেই চাপা উত্তেজনার কারণটা হচ্ছে ওয়েদার ক্লাউন টাইপ পারসন, কেন্ট বিনফেস যাকে বলে ক্লাউন টাইপ পারসন, জোকার টাইপ পারসন, তিনি জয়লাভ করবেন, মানুষ তাকে জয়লাভ করাবে, আর নাকি নাইজেল ফারাজের মতো একজন সোজাসাপটা ব্যক্তিত্ব, পরিষ্কার কথা বলার ব্যক্তিত্ব, তাকে জয়লাভ করবে, যিনি আর্থিক দুর্নীতির একটু ছোঁয়া পাওয়া মাত্রই তিনি তার পদ থেকে পদত্যাগ করেছিলেন, হাউস অফ কমন্সের যে সদস্য পদে পদত্যাগ করেছিলেন। এতে তার ভাবমূর্তিটা কিন্তু জনগণের কাছে অনেক বেশি উজ্জ্বল করেছে। ফলে সম্ভবত তারই জেতার সম্ভাবনা আগামী দিনে সবচেয়ে বেশি। কিন্তু ভোটের রেজাল্ট না বেরোলে কোনো কিছুকেই আগাম হচ্ছে যে অনুমান করে নিশ্চিত করে বলা কিন্তু খুব মুশকিল। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে কি রেজাল্ট আগামী দিনে হয়, তার উপরেই ঠিক হবে নাইজেল ফারাজের ভবিষ্যৎ কাজ করবে এবং রাজনৈতিক ভবিষ্যৎ, এবং রিফর্ম ইউকে পার্টিরও রাজনৈতিক ভবিষ্যৎ আগামী দিনে কী হবে। কারণ পরে ইংল্যান্ডে যে নির্বাচনটা হবে, সাধারণ নির্বাচন, সেখানে কিন্তু ইংল্যান্ডের একটা বড় ভবিষ্যৎ ঠিক হতে যাবে। কারণ ইংল্যান্ডে দেখা যাচ্ছে গত বছরে এই যে সরকারে কয়েকজন প্রধানমন্ত্রী লেবার পার্টির মানে হাত বদল হয়েছে, 1, 2, 3 করে লেবার পার্টির লোকজন বদলই হচ্ছে প্রধানমন্ত্রীর পদে। যেমন সেই মিউজিক্যাল চেয়ার হয়ে গেছে একটা ইংল্যান্ডের মতো একটা শহরে, যারা একটা সময় পৃথিবীকে শাসন করেছে। বলা হতো যে ইংল্যান্ডের সূর্য কখনো ডুবে না, অর্থাৎ সারা পৃথিবী তাদের এমনই কলোনি ছিল যে এক জায়গায় যদি সূর্য ডুবে যায় তখন আরেক জায়গায় সূর্য উঠে যায়। তো এরকম একটা দেশে এখন আভ্যন্তরীণ পরিস্থিতিরা কিন্তু মোটেও ভালো নয়। এবং ইংল্যান্ডের রাস্তায় যে সমস্ত ছবি আসে, মাইগ্রেন্টসরা যে সেখানে যে অবস্থা তৈরি করেছে, সে একটা বিভৎস অবস্থা। তো এরকম একটা সুন্দর দেশ, সেখানে আগামী দিনে কীভাবে পরিস্থিতি দাঁড়ায় সেটাই দেখায়। তবে হয়তোবা ইংল্যান্ড সারা পৃথিবীর লোককে যেভাবে শাসন করেছে, যেভাবে শোষণ করেছে, যেভাবে মানে অত্যাচার করেছে, এখন হয়তো তারই ফল পাচ্ছে কিনা সেটা ঈশ্বরই জানেন। কারণ মানুষকে তো তার কর্মের ফল ভোগ করতে হয়, তেমনি একটা জাতিকেও তার কর্মের ফল ভোগ করতে হয়। তো সেটা একটা কারণ হতেও পারে, এটা আমি আমার মতো করে অনুমান করে বলছি। লেট উই ওয়েট অ্যান্ড সি কী আগামী দিনে হচ্ছে, আমি আপনাদেরকে জানাবো এই রেজাল্টটা বেরোনোর পর, যে এই ক্লাকটনের যে বাই ইলেকশন সেই রেজাল্টে কে জিতলো সেই খবরটা আমি আপনাদেরকে ভবিষ্যতে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মূলত দেশ বিদেশের খবরগুলো বলি, যেটা বাংলাতে এটা খুব কম কেউ বলে, বিশেষত ইংরেজি মিডিয়া এবং বিদেশি মিডিয়াতে এগুলো বেশি চর্চা হয়। তো আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে খুঁজে এগুলো বের করে নিয়ে বিভিন্ন তথ্য থেকে রিসার্চ করে এগুলো বের করে আপনাদের কাছে জানাই যে শুধু পশ্চিমবঙ্গের ইতিহাস বা পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতি নয়, শুধু ভারতের বর্তমান রাজনীতি হয়। আজকের যে একেবারে হাতের মুঠোর মধ্যে যে পৃথিবী বলা হয়, যে ওয়ার্ল্ড ইজ অ্যাট দ্য হ্যান্ড অফ ইচ ওয়ান, হাতে আপনার একটা মোবাইল আছে মানে আপনার সারা পৃথিবীটা আপনার হাতের মুঠোয় আজকের দিনে। তো ফলে আরও অন্যান্য দেশের কোথায় কী হচ্ছে সেসব খবরগুলো আপনাদের জানা দরকার, এবং তাতে আপনাদের যে পৃথিবীর কোন প্রান্তে কী কী হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে একটা অভিজ্ঞতা বাড়বে, এবং এই অভিজ্ঞতা আপনার ভিতরে একটা আত্মবিশ্বাসও বাড়াবে, যে ইউ নো সো মেনি থিংস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। তো এটাই হচ্ছে মূল কথা। ভালো থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।